1993 সালের 21শে জুলাই পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে একটা কালা দিন হিসাবে চিহ্নিত হয়ে গেছে। কেন চিহ্নিত হয়েছে সেটা রাজনৈতিক সচেতন বাংলার মানুষ জানে যে সেই দিন তখন কংগ্রেস ছিল অবিভক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের যুব সংগঠন যুব কংগ্রেসের সভানেত্রী, রাজ্যের সভানেত্রী। তিনি একটা মহাকারণ অভিযানের ডাক দিয়েছিলেন। কেন? মূল দাবিটা ছিল নো আইডেন্টি কার্ড, নো ভোট। ভারতবর্ষে তখন বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গের মতন বিহারে একেবারে ভোট লুট চলছে, কারণ যে ভোটার তার কোনো আইডেন্টি কার্ড নেই, যে কোনো লোক যে কোনো ভোট দিয়ে দিতে পারে। সেই লড়াইয়ে পরবর্তীকালে আপনারা জানেন যে মমতার দাবি স্বীকৃত হয়েছে এবং সারা ভারতবর্ষে এখন সচিত্র পরিচয়পত্রের নিয়ে ভোটারকে ভোট কেন্দ্রে ঢুকতে হয়। এই দাবির পাশাপাশি সেদিন যখন বাম রাজত্ব মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন জ্যোতি বসু, মমতা ব্যানার্জি বারবার বলছেন পশ্চিমবঙ্গে ভয়াবহ বলগাহীন সন্ত্রাস চলছে, প্রতিটা নির্বাচনে রিগিং সন্ত্রাস করে সিপিএম ক্ষমতায় আসছে, এটা বন্ধ করতে হবে। এবং এই আন্দোলনের যে তিনি সবচেয়ে বড় নেত্রী ছিলেন, তিনি শুধু নামে নয় পদের জন্য নয়। আমরা দেখেছি 1989 সালে লোকসভার নির্বাচনে তাকে গায়ের জোরে ওই যাদবপুর কেন্দ্রে, যেখানে 1984 সালে তিনি সোমনাথ চট্টোপাধ্যায়ের মতন বাঘা সিপিএম এর নেতাকে শুইয়ে দিয়েছিলেন, গোহারা হারিয়ে দিয়ে লোকসভায় গিয়েছিলেন, তাকে সিপিএম বদলা নিয়েছিল একেবারে নির্লজ্জ রিগিং সন্ত্রাসের মধ্যে দিয়ে ওই যাদবপুর কেন্দ্রে হারিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছিলেন যে তিনি হারবার পাত্রী নন। তিনি ওই নির্বাচনের পর, আমি বলি তখন আমরা পুরোদমে সাংবাদিকতা করছি, সেই সাংবাদিক হিসেবে আমি তখন আমাদের বর্তমান পত্রিকা আপনারা জানেন যে সিপিএম এর বিরুদ্ধে লাগাতার লড়াই করেছে, তার জন্য বর্তমান পত্রিকাকে অনেক মূল্য দিতে হয়েছে। এমনকি বিভিন্ন গ্রামে সেই পত্রিকার প্রচার সমস্ত বন্ধ করে দিয়েছিল সিপিএম এর হারমানরা। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে এমন জায়গায় নিয়ে গেছিলেন নির্বাচনে হারার নির্বাচনের পরের বছর 1990 সালে তার উপরে ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল কোথায়? হাজরা রোডে, কলকাতার হাজরা রোডে। আপনারা জানেন মমতা ব্যানার্জির প্রাণ সংশয় হয়েছিল এবং সেদিন অনেক মানুষ বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম হত্যার চক্রান্ত করেছিল সেই 16ই আগস্ট 1999। তখন থেকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে এই হচ্ছে আসল নেত্রী। কংগ্রেস প্রথম সারির নেতা, প্রদেশ কংগ্রেস সব সাইনবোর্ড, তারা কিচ্ছু না, তারা মিলেজুলেই চলবার চেষ্টা করছিলেন। কিন্তু বিধি বাম একা মমতা রণাঙ্গনে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে এবং সেইভাবে তিনি এগোচ্ছিলেন। 1991 সালে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। সবাই জানেন যে নরসিংহ রাও প্রধানমন্ত্রী ছিলেন, তার ক্যাবিনেটে তাকে ইউথ ওয়েলফেয়ার আর স্পোর্টস, ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী করা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অচিরেই বুঝে যান যে তার পক্ষে ওই মন্ত্রিত্বের যে শিকল বেড়ি একটা, সেই পড়ে থাকা সম্ভব না। কারণ তার মূল লক্ষ্য ছিল সিপিএম এর যে অরাজকতা, সিপিএম এর যে গণতন্ত্রের হত্যার প্রতি মুহূর্তে যে চেষ্টা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, লড়াই করা এবং পশ্চিমবঙ্গকে ওই অপশাসন, বামফ্রন্টের অপশাসন মুক্ত করা। হ্যাঁ, যে কথা বলছিলাম যে যখন বুঝলেন যে না, কেন্দ্রীয় মন্ত্রিত্ব তাকে দেয়া হয়েছে সিপিএম এর সঙ্গে লড়াই করার জন্য নয়, লড়াই থেকে সরিয়ে দেওয়ার জন্য, আমরা যারা তার ঘনিষ্ঠ বৃত্তে ছিলাম, সাংবাদিক, রাজনৈতিক যারা নেতা ছিল, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে দেখুন, আমার এসব চলবে না, আমার এসব মন্ত্রিত্বের মোহনী আমি পড়ে থাকতে রাজি নই,
আমাকে চলে যেতে হবে মানুষের মাঝখানে। তিনি চলে গিয়েছিলেন এবং কিভাবে আমরা জানি 1992 সালে একটা ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা করেছিলেন তিনি, ওটাও একক প্রচেষ্টায়। একা ওই ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে ডাক দিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ সেদিন ওই কলকাতার রাজপথে তাদের পদধ্বনি বুঝিয়ে দিয়েছিল, এই হচ্ছে পশ্চিমবঙ্গের, ইনিই হচ্ছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। ওই রকম জনসমাবেশ বহুদিন রাজ্যবাসী দেখেননি। সেই জনসমাবেশে দাঁড়িয়ে ছেঁড়া চটির মতন মন্ত্রিত্বের, কেন্দ্রীয় মন্ত্রিত্বের চেয়ার তিনি ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। এবং তারপর ওই 93 সালের 21শে জুলাই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই আন্দোলনকে সফল করার জন্য জেলায় জেলায় ছুটে বেরিয়েছিলেন, মানুষের কাছে গিয়েছিলেন, কর্মী সমর্থক দিয়ে জেলায় জেলায় গিয়ে মিটিং করেছিলেন, চলো আমরা যাই, আমরা মহাখনন অভিযান করব, আমরা এই দাবি, সচিত্র পরিচয়পত্রের দাবি এবং সন্ত্রাস বন্ধ করার দাবি আমরা জোরালো করব, আমরা কলকাতার রাজপথকে কাঁপিয়ে দেব। হ্যাঁ, দিয়েছিলেন। সেদিন আলিমুদ্দিন স্ট্রিট সিপিএম এর হেডকোয়ার্টার এবং পুলিশের হেডকোয়ার্টার তারা বসে যে ছক সাজিয়েছিল, এত লোক আসতে পারে, আমরা এইভাবে লোকেদের আটকে দেব। কিন্তু সারা পৃথিবীতে গণ আন্দোলন যখন জোয়ারের রূপ নিয়েছে, গণজোয়ারের রূপ নিয়েছে, তখন কোনো শক্তি তাদের রুখে দাঁড়াতে পারে। এটা সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা চর্চা করি, আলোচনা করি, সেখানে পরিষ্কার দেখতে পাবো। এই জিনিস শুধু পশ্চিমবঙ্গে, শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর ইতিহাসে বহু আছে। আমাদের দেশে যখন ইমার্জেন্সি হয়েছে, ইন্দিরা গান্ধীর আমল, ইন্দিরা গান্ধীর মতো একটা জনপ্রিয় নেত্রী, কংগ্রেস সেই নির্বাচন 1977 সালের লোকসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফা হয়ে গিয়েছিল শুধু গণ আন্দোলনের জোয়ারে। সেই আন্দোলনের জোয়ার তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসন এবং সিপিএম এর সব হিসেব নিকেশ গোলমাল করে দিয়ে সেদিন লক্ষ লক্ষ লোক কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। আমি ভাগ্যবান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের জনপ্রিয় সাংসদ, 4 বার জিতেছেন, তিনি ছিলেন, আমরা দুজন, আর গাড়িতে আরেকজন ছিলেন মাইতি বাবু, সেদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষী। আমরা কজন মিলে কালীঘাট থেকে সেদিন ওই বেলা 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারছিলেন না বাড়িতে, ছটফট করছে। চারদিক থেকে ফোন আসছে যে প্রচুর মানুষ এসে পড়েছে, পুলিশ লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস ছুটছে। উনি বিচলিত, আমাদের বললেন চলুন। আমরা সেই যে গাড়িতে উঠলাম, এসে নামলাম রণক্ষেত্র, তখন ধর্মতলা, ডালাউসি, রণক্ষেত্র, চারিদিকে ধোঁয়া, চোখ জ্বলছে সব মানুষের, আমাদেরও চোখ জ্বলতে শুরু করলো। এবং তারপর ঘটনাস্থলে পৌঁছানো মাত্র পুলিশের কিছু অফিসার, তারা অত্যন্ত রূঢ় ব্যবহার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের হট টক চলছিল, গরম তর্কাতর্কি চলছিল এবং পরিস্থিতি আরো উত্তেজনা সেখানে বেড়ে যাচ্ছিল। কংগ্রেসের ওয়ার্কাররা তারা বারবার মমতা ব্যানার্জির কাছে আসার চেষ্টা করছেন, পুলিশ তাদেরকে বেধড়ক লাঠিচার্জ করে টিয়ার গ্যাস করে রুখতে চেষ্টা করছে। এইসব করতে করতে রাইটার্সের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ তাকে ধাক্কা মারছে, এই করছে। এবং শুধু তাই নয়, আমার পরিষ্কার মনে আছে সেদিনের ঘটনা, একজন পুলিশের কনস্টেবল একদম রাইফেল তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে মাইতি বাবু, মমতা ব্যানার্জির দেহরক্ষী, তিনিও পিস্তল লুচিয়ে বলেছিলেন আমি কিন্তু গুলি চালাবো। এইভাবে চলতে চলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা ধুক্কি মারতে মারতে তিনি ওখানে অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। তারপরে যে অবস্থায় তাকে ওখান থেকে তোলা হয় সেটা আরো ভয়ঙ্কর। এই যে বলছিলাম যে সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ এসে ধাক্কা ধক্কি করছে, নানা রকম ঘটনা, চোখ জ্বলছে আমাদের সকলে। এই করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে গাড়িতে তোলা হয়। গাড়িতে তুলে একটা সাদা অ্যাম্বাসেডার ছিল, তো আমার একজন সাংবাদিক বন্ধু ছিলেন কুণাল ঘোষ, তিনি তখন আজকালে ছিলেন, তিনি তার গাড়িতেই
মমতা বন্দ্যোপাধ্যায়কে তোলেন এবং পিছনে যে সিটে তাকে শোয়ানো হয় তখন সবাই তাড়াহুড়ো করছে এবং পুলিশ খালি চেষ্টা করছে কত তাড়াতাড়ি সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই স্পট থেকে বার করে নিয়ে যাওয়া, এবং তার জন্যে ওই গাড়িটাকে জোরে চালাতে তারা বাধ্য করে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা দুটো গাড়ি থেকে, অ্যাম্বাসেডর গাড়ির পিছনের সিট থেকে বেরিয়েছিল, পায়ের চিরগুলো এরম ভাবে ছিল এবং গাড়ি থেকে অনেকটা বেরিয়েছিল, এতটা বেরিয়েছিল গাড়ি থেকে। এই যে জোরে গাড়ি চালানোর ফলে ঠিক রাইটার্সের পিছনে গাড়িটা গিয়ে ওই দরজাটা গিয়ে সোজা একটা দাঁড়ানো পুলিশ ভ্যানেতে ধাক্কা মারল, এবং ওই যে খোলা দরজা সেইটা ধরুন একবার বন্ধ হলো। এবারে মমতার কোমরে সেদিন কি জার্ক হয়েছিল, কিরকম আঘাত লাগতে পারে আপনারা কল্পনা করুন। একটা গাড়ির দরজা ওইভাবে বন্ধ হলো যেখানে একটা মানুষের দুটো পা বেরিয়ে আছে, এর মধ্যে তাকে ওইভাবে হাসপাতালে চলে যেতে হয়েছিল। এবং তারপর বামফ্রন্ট সরকারের ট্রিগার হবে পুলিশ কি করেছিল যার ইতিহাস। আজকে এই 21শে জুলাই সেই শহীদদের স্মৃতিতর্পণ হবে, যে 13 জন নিরস্ত্র এবং নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে এই বামফ্রন্ট সরকারের ট্রিগার হবে পুলিশ মাটিতে লুটিয়ে দিয়েছিল। সেই ইতিহাস কংগ্রেস ভুলে গেছে। তখন কিন্তু কংগ্রেস ছিল অবিভক্ত, সেই কংগ্রেস কিন্তু আজকে সিপিএম এর হলায় গলায় বন্ধু। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু ভুলেননি সেদিনের কথা। 1 বছরের জন্য, 1 দিনের জন্য তিনি এই অনুষ্ঠানকে বন্ধ করেননি এবং শহীদদের সম্মান সেদিন তিনি ফান্ড কালেকশন করেছিলেন, বিশাল ফান্ড কালেকশন হয়েছিল এবং সেই পরিবারগুলোকে সেই ফান্ডের টাকা বেটে দেওয়া হয়েছিল। সেই পরিবারগুলোকে যত রকম ভাবে দেখা যায় রেল মন্ত্রী হয়ে, মুখ্যমন্ত্রী হয়ে দেখেছেন, এখনো দেখছেন। সেই পরিবাররা বলে আমাদের বাড়ির মানুষ শহীদ হয়েছে, সেই জন্য আমরা গর্বিত যে আমাদের নেত্রী, আমাদের এখন মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার শুধু রাজনীতি নয় মানবিক মুখটা আমাদেরকে স্পর্শ করে, আপনার আমার সবাইকেই স্পর্শ করে। চলুন আজকে সেই স্মৃতিতর্পণের দিন 21শে জুলাই, যেদিন আমরা ওই শহীদদের স্মৃতিতর্পণ করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রীকে আমরা বাংলার মানুষ পেয়েছি। আমরা ভাববো যে তার নেতৃত্বে বাঙালির যে আবেগ, আজকে ভীষণভাবে বাঙালির আবেগকে অনেকে সহ্য করতে পারছে না, বাঙালির যে জাত্যাভিমান সেটা সহ্য করতে পারছে না। যারা বলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা, তাদের শাসিত যে রাজ্যগুলো ওই বিজেপি, সেখানে দেখা যাচ্ছে শুধু বাংলা বলার জন্য, শুধু বাংলা বলে যারা, তাদেরকে বলছে তোমরা সব বাংলাদেশি, খেদাও, এরা সব বিদেশি, বাইরের দেশ থেকে তাড়িয়ে দাও বলে সব জায়গায়, সব স্টেটে যেখানে বিজেপি শাসিত স্টেটগুলো, সেখান থেকে সমস্ত বাঙালিদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে। এবং সেখানেও এই বাংলার পাহারাদার, বাঙালির পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছে। এই 21শে জুলাই হবে সেই শপথের দিন যে বাঙালি মাথা নত করেনি, বাঙালি মাথা নত করবে না, মাথা উঁচু করে আমরা বাঁচবো মমতার নেতৃত্বে, মমতার নেতৃত্বে, মমতার নেতৃত্বে।